Bismillahirrahmanirrahim. Dear students, welcome to all in our virtual platform. I hope you are well. I am also well by the grace of Almighty Allah. Due to the pandemic outbreak of coronavirus, we are detached from our institution for a long time. That's why, considering the betterment of you, I have come to online class. At first, I would like to extend my gratitude to the higher authorities for arranging the virtual classes during this pandemic period. Then I would like to introduce myself. This is Shahriar Ahmed Rubel, Assistant Teacher English, Western High School, Azimpur, Dhaka. Dear students, আমরা এখন আর কালক্ষেপণ না করে সরাসরি আমাদের ক্লাসে চলে যাচ্ছি। দেখে নেওয়া যাক আজকে আমাদের পাঠে কি আছে। আজকে try to focus on the whiteboard. You can see our today's topic is tag question. Today I am supposed to be delivered my lecture mainly for the student of class 9 and 10. I hope our today's class will be very informative. I also hope that you will be highly benefited from this class. আমরা প্রথমেই জেনে নেওয়ার চেষ্টা করি যে ট্যাগ কোশ্চেন কি। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জোড়া দেওয়া, কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন। সো ট্যাগ কোশ্চেন শব্দের অর্থ হচ্ছে জোড়া দেওয়া প্রশ্ন। ট্যাগ কোশ্চেন অথবা কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগ শব্দটি হচ্ছে ব্রিটিশ টার্ম এবং ট্যাগ কোশ্চেন শব্দটি হচ্ছে আমেরিকান টার্ম। আমরা বাঙালি হিসেবে ইংলিশের যে ফরম্যাটটা ফলো করি সেটা হচ্ছে ব্রিটিশ টার্ম। সেই দৃষ্টিকোণ থেকে কোশ্চেন ট্যাগ হওয়ার কথা ছিল, কিন্তু আমেরিকান টার্মের অনেক টার্ম ব্রিটিশ টার্মের মধ্যে ঢুকে গিয়েছে। দ্যাটস ওয়াই সেই দৃষ্টিকোণ থেকে আমরা এটাকে ট্যাগ কোশ্চেন বলতেই পারি। সো এখানে ট্যাগ কোশ্চেন আমাদের যেভাবে পরীক্ষায় থাকবে, প্রথমে একটা স্টেটমেন্ট বা সেন্টেন্স, আমি ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে এটাকে স্টেটমেন্ট বলারই চেষ্টা করছি। দেন হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগ জুড়ে দিতে হবে। যে স্টেটমেন্ট বা সেন্টেন্সটা থাকবে সেটা যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে, অর্থাৎ অ্যাফার্মেটিভ শব্দের অর্থ হচ্ছে অস্তিবাচক বাক্য যাকে বাংলায় বলা হয়, এবং নেগেটিভ শব্দের অর্থ হচ্ছে নেতিবাচক বাক্য। অর্থাৎ যদি অস্তিবাচক থাকে অর্থাৎ অ্যাফার্মেটিভ ফর্মে থাকে উই হ্যাভ টু ডু ইন নেগেটিভ, এবং যদি নেগেটিভ ফর্মে থাকে উই হ্যাভ টু ট্রান্সফর্ম ইনটু অ্যাফার্মেটিভ। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ স্টেটমেন্ট বা যে সেন্টেন্সটা দেওয়া থাকবে তারপরে একটা কমা থাকবে, দেন আমাদের কোশ্চেন ট্যাগ বা ট্যাগ কোশ্চেন করতে হবে, এবং এই স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সও হয় আমাদের করতে হবে নেগেটিভ, এবং যদি নেগেটিভ সেন্টেন্সও হয় তাহলে আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ। এখন ট্যাগ কোশ্চেন দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। তাহলে অ্যাফার্মেটিভ ট্যাগের ফরম্যাটটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, এখানে আমি সংক্ষেপে লিখেছি। নেগেটিভ ট্যাগ হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস এর সাথে এনটি প্লাস সাবজেক্ট। কিন্তু অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ যে কোনো প্রকার ট্যাগই হোক না কেন সাবজেক্ট সবসময় কি হবে? প্রোনাউন হবে। সাবজেক্ট সবসময় প্রোনাউন হবে। অর্থাৎ আমাকে যে স্টেটমেন্টটা দেওয়া থাকবে ওইখানে যদি নাউনও থাকে, আমাকে ট্যাগ কোশ্চেনে যখন সাবজেক্ট আমি প্লেস করব তখন আমাকে যে সাবজেক্টটা বসাতে হবে সেটা আমাকে প্রোনাউনে কনভার্ট করতে হবে। তাহলে অ্যাফার্মেটিভ ট্যাগ হলে প্রথমে আমি অক্সিলারি ভার্ব বসাবো, দেন হচ্ছে সাবজেক্ট বসাবো। আর নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে প্রথমে আমি অক্সিলারি ভার্বের সাথে এনটি যোগ করে, অর্থাৎ ট্যাগ কোশ্চেন করার সময় নট যোগ করে নেগেটিভ করা যাবে না। ট্যাগ কোশ্চেন করার সময় এনটি যোগ করে, অর্থাৎ কন্ট্রাক্টিভ ফর্মে সংকুচিত করে নেগেটিভ করতে হবে কন্ট্রাক্টিভ ওয়েতে। তারপরে দেন আমি সাবজেক্টের প্রোনাউন রূপটা লিখব। আশা করি বুঝতে পেরেছো। এখন ট্যাগ কোশ্চেনের সাথে যে জিনিসগুলো রিলেটেড আমরা সেই জিনিসগুলো জানার চেষ্টা করব। হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস ফর সলভিং ট্যাগ কোশ্চেন।
we are going to know অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব এবং প্রিন্সিপাল ভার্ব সম্পর্কে আমাদের জানা থাকা দরকার। অক্সিলারি ভার্ব হচ্ছে যে ভার্ব মেইন ভার্বকে সাহায্য করে, অর্থাৎ এটাকে আমরা হেল্পিং ভার্বও বলতে পারি। যে ভার্বের নিজের কোনো স্বাধীনতা নেই, অর্থাৎ নিজে কোনো পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করতে পারে না, মেইন ভার্বকে অর্থ প্রকাশে সুস্পষ্টকরণের জন্য সাহায্য করে থাকে, সেই ভার্বটাই হচ্ছে অক্সিলারি ভার্ব। আর মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে প্রধান। আমরা জানি প্রিন্সিপাল মানেই হচ্ছে প্রধান, যে নিজেই অর্থ করতে পারে, অর্থাৎ যে ভার্ব নিজেই অর্থ সুস্পষ্টকরণে তার নিজেরই ভূমিকা রয়েছে, সে নিজেই অর্থ দিতে পারে, সেই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। আশা করি বুঝতে পেরেছো। আমি যদি লিখি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, এখানে ডু হচ্ছে মেইন ভার্ব, এখানে ভার্বটা কিন্তু নিজেই অর্থ প্রকাশ করতে পেরেছে। আমি যদি বলি হি ইজ গোয়িং টু স্কুল, এখানে সাবজেক্টের পরে ইজ আছে, তারপরে হচ্ছে গো, অর্থাৎ গো হচ্ছে এখানে মেইন ভার্ব এবং ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব। অর্থাৎ একটা সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, প্রথম ভার্বটাকে আমরা বলবো অক্সিলারি ভার্ব এবং দ্বিতীয় ভার্বটাকে বলবো মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। এখন আমরা জানার চেষ্টা করছি যে ট্যাগ কোশ্চেন যখন আমাদের থাকবে, সাপোজিং দ্যাট হি ইজ স্মার্ট, ট্যাগ কোশ্চেনে অবশ্যই at the end of the sentence you have to put question mark, তোমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। হি ইজ স্মার্ট, এটা যদি আমরা ট্যাগ করি, আমরা আগেই বলেছি যে সেন্টেন্সটা যদি অস্তিবাচক হয় অর্থাৎ অ্যাফার্মেটিভ হয় তাহলে আমাদের করতে হবে নেগেটিভ, যদি এখানে নেগেটিভ হয় তাহলে আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ। সেই অক্সিলারি ভার্বের সাথে আমরা শুধু কি করব, এনটি যোগ করে নেগেটিভ করে দিব। আর যদি অক্সিলারি ভার্ব না থেকে মেইন ভার্ব থাকে তখন আমরা দেখব ভার্বের রূপ। আমরা জানি টেন্স হচ্ছে ভার্বের রূপ পরিবর্তন হওয়ার প্রক্রিয়াকেই টেন্স বলে। যেমন ডু মানে করা, ডিড মানে করেছিল, যখন ডু থেকে ডিড হয়ে গেছে তখন আমরা বুঝতে পেরেছি যে টেন্স পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ যে সেন্টেন্স অক্সিলারি ভার্ব দেয়া থাকবে না সেই সেন্টেন্স আমাদের ফোকাস করতে হবে মেইন ভার্বের দিকে। অর্থাৎ যদি ভার্বের ভি অন থাকে, ভি অন মানে ভার্বের বেস ফর্মকে বোঝাচ্ছি, এবং যদি ভি টু থাকে, যদি ভি অন থাকে তাহলে আমাদের বসাতে ট্যাগ কোশ্চেনের জন্য নিতে হবে ডু, যদি ভি টু থাকে তাহলে আমাদের নিতে হবে ডিড, এবং যদি ভি অন এর পরে এস বা ইএস থাকে তাহলে আমাদের নিতে হবে ডাস। যদি অক্সিলারি ভার্ব না থাকে, এবার আমরা একটু প্রুফ দেখতে যাচ্ছি, দেখি আমরা সলভ করতে পারি কিনা অ্যাকর্ডিং টু রুলস। He is going to school, এখানে আমাদের প্রথমেই যদি সাপোজিং দ্যাট এই সেন্টেন্সটা তোমাকে পরীক্ষায় দেওয়া হলো, ট্যাগ কোশ্চেন করার সময় আমি বলছি সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে প্রথমেই দেখতে হবে অক্সিলারি ভার্ব আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে ইজের কন্ট্রাক্টের ফর্ম কি? ইজের কন্ট্রাক্টের ফর্ম হচ্ছে ইজের সাথে আমরা একটা কি করে দিব, এনটি যোগ করে দিব, ইজেন্ট। তারপরে আমাদের এখানে প্রোনাউন দেয়াই আছে, যদি প্রোনাউন দেয়া থাকে তাহলে প্রোনাউনটাই বসে যাবে, আর যদি প্রোনাউন দেয়া না থাকে তাহলে যে নাউন দেয়া থাকবে ওটাকে আমরা কনভার্ট করে প্রোনাউন করে দেব। তাহলে ইজেন্ট হি, এই পাশে যেহেতু অ্যাফার্মেটিভ আছে আমরা ওই পাশে কি করে দিলাম, নেগেটিভ করে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো। এখন যদি আমি বলি he did the work, he did the work, দেখো এই সেন্টেন্সে সাবজেক্টের পরে কোনো অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি না, এখানে আমরা ডিড দেখতে পাচ্ছি, অর্থাৎ ভার্বের বেস ফর্ম হচ্ছে ডু, সেখান থেকে হয়েছে ডিড। তাহলে যেহেতু এখানে ভি টু দেখতে পাচ্ছি, আমরা জানি ভি টুর ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেন করার সময় ডিড এর হেল্প নিতে হবে। এখন আমাদের ফলো করতে হবে এটা কি অ্যাফার্মেটিভ ফর্মে আছে না নেগেটিভ ফর্মে আছে। আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাফার্মেটিভ ফর্মে আছে, তাহলে আমাদের করতে হবে নেগেটিভ, ডিডেন্ট হি। আশা করি সবাই বুঝতে পেরেছো। অর্থাৎ অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বের সাথে এনটি যোগ করে করতে হবে। যদি অ্যাফার্মেটিভ ফর্মে স্টেটমেন্টটা থাকে
আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মেইন ভার্ব থাকলে যদি ভি অন থাকে ডু, এবং ভি অন এর সাথে যদি এস বা ইএস থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ডাজ, এবং যদি ভি টু থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে ডিড। আর সর্বোপরি কথা হচ্ছে প্রাইম রুলস ট্যাগ কোশ্চেনের জন্য, যদি অ্যাফার্মেটিভ স্টেটমেন্টটা থাকে তাহলে আমাদের করতে হবে নেগেটিভ, যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ। এখন আমরা জানবো যে অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটা হচ্ছে মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে টু বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব এরা ইনক্লুডেড। টু বি ভার্ব আমরা অনেকেই জেনে থাকি যে 5টি, অ্যাকচুয়ালি টু বি ভার্ব হচ্ছে 8টি, কারণ বি নিজেই হচ্ছে একটা বি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং এই 8টিকে হচ্ছে টু বি ভার্ব বলা হয়। হ্যাভ ভার্ব হচ্ছে 3টি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এবং ডু ভার্ব হচ্ছে 3টি। তাহলে এখন এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি, এবং মডাল অক্সিলারি বলা হয়। অক্সিলারি দুই প্রকার, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, আমি যেগুলোর কথা বললাম এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এবং আরেকটা প্রকার আছে মডাল অক্সিলারি। মডাল অক্সিলারি গুলো তোমাদের দৃষ্টিসীমায় রাখতে হবে যদি তোমরা ট্যাগ কোশ্চেনকে সলভ করতে চাও। মডাল অক্সিলারি গুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। মে থেকে মাইট, অর্থাৎ যার সাথে একটা সিমিলারিটি আছে সেগুলো আমি সমান চিহ্ন দিয়ে পাশাপাশি লিখছি, তোমরা বুঝে নিবে। ক্যান থেকে কুড, শ্যাল থেকে শুড, উইল থেকে উড, তারপরে নিড, মাস্ট, ডেয়ার, ought to, going to, had better, এগুলোকে বলা হয় মডাল অক্সিলারি। অর্থাৎ সাবজেক্টের পরে প্রাইমারি অক্সিলারি বা মডাল অক্সিলারি যাই থাকুক না কেন, আমাদেরকে যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ থাকে আমাদের করতে হবে তার সাথে এনটি যোগ করে নেগেটিভ, আর যদি নেগেটিভ থাকে তাহলে আমাদের ওই স্টেটমেন্টটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, এবং যে সাবজেক্টটা স্টেটমেন্টে দেওয়া থাকবে ওইটাকে আমাদের প্রোনাউন করে দিতে হবে। আর যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমাদের মেইন ভার্বের দিকে ফলো করতে হবে। যদি সেটা ভি অন থাকে, এস বাই এস থাকলে ডাজ, এবং এস বাই এস না থাকলে ডু, এবং যদি সেটা ভি টু তে থাকে তাহলে আমাদের ডিড এর সাহায্যে ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন অনেক স্টুডেন্টই বলে থাকে যে স্যার ট্যাগ কোশ্চেন আমরা পরীক্ষায় কিভাবে লিখবো, তাদের জন্য বলছি যে ট্যাগ কোশ্চেন পরীক্ষায় তোমার দুই ভাবে আসতে পারে। ট্যাগ বেসড অন প্যাসেজ, সেকেন্ডলি হচ্ছে ট্যাগ বেসড অন আইসোলেটেড সেন্টেন্স। ট্যাগ তোমার প্যাসেজ আকারেও আসতে পারে, দেন হচ্ছে আবার ট্যাগ তোমার আইসোলেটেড সেন্টেন্স অর্থাৎ সিঙ্গেল সেন্টেন্সের মাধ্যমে আসতে পারে। যদি সিঙ্গেল সেন্টেন্সের মাধ্যমে আসে, কমা দেওয়ার পর যে স্টেটমেন্টটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে ওই স্টেটমেন্টটা হুবহু তুমি কপি করবে অর্থাৎ তুলে দিবে, দেন হচ্ছে যে ট্যাগ কোশ্চেন বা কোশ্চেন ট্যাগটা তোমাকে করতে হবে। ওই ট্যাগটা করার পরে ওর নিচে মার্ক করে লাস্টে প্রশ্নবোধক চিহ্নটা জুড়ে দিবে। এটাই হচ্ছে অ্যাজ ফর মাই নলেজ, এটাই হচ্ছে বেস্ট প্রসেস ফর রাইটিং ট্যাগ কোশ্চেন। এখন অনেকেই বলে থাকে যে ট্যাগ কোশ্চেন সাবজেক্ট নির্বাচন করতে অনেকেরই সমস্যা হয়। অনেকে ট্যাগ আইডেন্টিফিকেশন পারলেও তারা সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে গিয়ে ভুল করে, কারণ কিছু কমপ্লেক্স সাবজেক্ট অনেক সময় দেয়া থাকে যে সাবজেক্টগুলো সমাধান করা ছাত্রছাত্রীদের পক্ষে খুব ইম্পসিবল হয়ে যায়। সেই ক্ষেত্রে আজকে তাদের জন্য এই ক্লাসটি আমি মনে করি খুব হেল্পফুল হবে। তাদের জন্য এই সাবজেক্ট নির্বাচনের জন্য আমি এখানে একটা লিস্ট করে রেখেছি যে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যদি, যেমন সাপোজিং দ্যাট এখানে রানা আছে, অর্থাৎ রানা এখানে মেল পারসনকে রিপ্রেজেন্ট করতেছে। সো ইনস্টেড অফ রানা, ইন কেস অফ ট্যাগ কোশ্চেন উই হ্যাভ টু ইউজ হি। রূপা ফিমেল পারসনকে রিপ্রেজেন্ট করতেছে, দ্যাটস ওয়াই আমরা এখানে কি করেছি শি। বডি অর্থাৎ কোনো ওয়ার্ডের সাথে যদি বডি যোগ করা থাকে, এনি বডি, সাম বডি, নো বডি, তাহলে তার পরিবর্তে আমরা ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে কি বসাবো, দে। যদি কোনো ওয়ার্ডের শেষে ওয়ান থাকে তাহলে আমরা সেইটার পরিবর্তে ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসাবে দে বসাবো। যদি কোনো ওয়ার্ডের পরে থিং থাকে তাহলে সেটার পরে আমরা দে বসাবো। তবে এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার যে বডি, ওয়ান এবং থিং যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে ওই ভার্বগুলো সাধারণত কি হয়, থার্ড পারসন সিঙ্গুলার। এখানে আরেকটা তথ্য তোমাদের দিয়ে রাখছি যে
ভার্বের সাথে যখন এস বাই এস যোগ হয় তখন ওই ভার্বটা হয়ে যায় সিঙ্গুলার ভার্ব, আর নাউনের সাথে যখন এস বাই এস যোগ হয় তখন ওই নাউনটা হয়ে যায় প্লুরাল। অর্থাৎ ভার্বের সাথে এস বা এস যোগ হলে সেটা হবে সিঙ্গুলার, এবং নাউনের সাথে এস বাই এস যোগ হলে সেটা হবে প্লুরাল। তোমরা জানো ইংরেজি ডাইভার্সিটি অনেক, ইংরেজি একটা টপিকস করাতে গেলে ওর সাথে রিলেটেড অন্য টপিকস গুলা চলে আসে, যা ওইটা সম্পর্কে একটা ধারণা না দেওয়া মাত্র তোমরা হয়তো বর্তমান টপিকসটা বুঝতে তোমাদের খুব সমস্যা হবে। এই জন্য যে বিষয়গুলো এর সাথে রিলেটেড যে বিষয়গুলো আসছে যতটুকু তোমাদের ইনফরমেশন দেওয়া যায় এইটা কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আমি দেওয়ার জন্য চেষ্টা করব টিল এন্ড। এখন আল্লাহ বা গড যদি সাবজেক্ট হিসাবে থাকে তখন আমরা এর পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে কি বসাবো? হি। তবে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ হিয়ার যে হিটা হচ্ছে আমাদের ক্যাপিটালাইজড করতে হবে, বিকজ আল্লাহ ইজ সুপ্রিম পারসন। ফ্রম দ্যাট অ্যাঙ্গেল আমরা আল্লাহর পরিবর্তে যে সাবজেক্টটা বসাবো সেখানে আমরা এটাকে ক্যাপিটাল লেটার করব। তারপরে অল এর পরে অল যদি সাবজেক্ট থাকে স্টেটমেন্টে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে সেটা সাবজেক্ট হিসাবে ইট বসাবো, কিন্তু অল প্লাস নাউন যদি থাকে তাহলে আমরা দে বসাবো। যেমন সাপোজিং দ্যাট অল ইজ ওয়েল, এখানে দেখো অল এর পরে নাউন নেই, সরাসরি ভার্ব চলে আসছে, তাহলে এখানে আমরা অল এর পরে কি বলবো? ইজ এন্ড ইট, ইজেন্ট ইট। কিন্তু অল এর পরে যদি অল বুকস আর ভাইটাল, সবগুলো বই খুব গুরুত্বপূর্ণ। এখানে দেখো অলের পরে কি আসছে? নাউন আসছে, এই জন্য আমরা এখানে কি করব? সাবজেক্ট হিসাবে দে বসাবো। তার মানে এটা অ্যাফার্মেটিভ, তাহলে আমাদের কি করতে হবে? আরেন্ট দে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওয়ান যদি থাকে, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি সিঙ্গেল ভাবে ওয়ান থাকে, অর্থাৎ কোনো ওয়ার্ডের শেষে ওয়ান না, শুধু একা ওয়ান থাকবে, যেমন ওয়ান মাস্ট ডু ওয়ান্স ডিউটি, তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট হিসেবে অন, ট্যাগের ক্ষেত্রেও এখানে প্রোনাউন হিসেবে ট্যাগের ক্ষেত্রে আমরা যে সাবজেক্টটা বসাবো এখানেও আমাদের কি বসে যাবে? ওয়ানই বসে যাবে। তারপরে 1 2 3 লিখে রাখছি, অর্থাৎ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমরা জানি পারসন তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আমরা ফার্স্ট পারসন, তোমরা সেকেন্ড পারসন, বাকি সবকিছু হচ্ছে থার্ড পারসন। এদের মধ্যে আবার সিঙ্গুলার প্লুরালও রয়েছে, সেটা আমরা পরে জানবো। অর্থাৎ তিনটা পারসন যদি একই সেন্টেন্সে থাকে তখন আমরা তাদের পরিবর্তে ট্যাগ কোশ্চেন করার সময় কি বসাবো? উই। সেকেন্ড পারসন, থার্ড পারসন শুধু থাকলে আমরা সাবজেক্ট হিসাবে ট্যাগের সময় বসাবো ইউ। থার্ড পারসন প্লাস থার্ড পারসন থাকলে ট্যাগের সময় আমরা সাবজেক্ট হিসাবে বসাবো দে। এবং কোনো অ্যাবাস্ট্রাক যদি কোনো কিছু থাকে, অ্যাবাস্ট্রাক হচ্ছে যেটা হচ্ছে আমরা দেখতে পাই না কিন্তু আমরা ফিল করতে পারি, সেটা হচ্ছে অ্যাবাস্ট্রাক। যেমন আমি একটা এক্সাম্পল দিলে হয়তো তোমাদের কাছে খুব ক্লিয়ার হবে। অনেস্টি শুড বি রিওয়ার্ডেড, সততা অবশ্যই কি হওয়া উচিত? পুরস্কৃত হওয়া উচিত, এবং সেটা হয়ও সব ক্ষেত্রেই। অনেস্টি শুড বি রিওয়ার্ডেড, এখানে সাবজেক্ট হচ্ছে অনেস্টি, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট যে জিনিসগুলোকে আমরা দেখা, ধরা, ছোঁয়া যায় না কিন্তু এটার অস্তিত্ব যা আছে সেটা আমরা ফিল করতে পারি। অনেস্টি ফ্রম দ্যাট অ্যাঙ্গেল এখানে অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট। যদি অ্যাবস্ট্রাক্ট সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসাবে কি বসাবো? ইট। তাহলে যেহেতু এখানে শুড আছে এবং এটা অ্যাফার্মেটিভ, তাহলে আমরা কি বসাবো? শুডেন্ট ইট। আশা করি বুঝতে পেরেছো। অনেস্টি শুড বি রিওয়ার্ডেড, এখানে আমি আরেকটা তথ্য তোমাদের দিচ্ছি যে একটা সেন্টেন্স ইংরেজিতে কখন অ্যাক্টিভ থাকে মুডে এবং কখন প্যাসিভ মোডে থাকে। একটা সেন্টেন্স অ্যাক্টিভ না প্যাসিভ মোডে আছে সেটা তোমাকে প্রশ্ন করার জন্য ভার্বকে দিয়ে প্রশ্ন করতে হবে। অর্থাৎ ভার্বের সাথে যদি সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, সচল থাকে, দেন তোমাকে বুঝতে হবে ওই সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে। আর ভার্বের সাথে যদি সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, প্যাসিভ ওয়েতে থাকে, তাহলে তোমাকে বুঝতে হবে সাবজেক্টটা প্যাসিভ আছে। আমরা এখন দেখার চেষ্টা করছি অনেস্টি শুড বি রিওয়ার্ডেড। রিওয়ার্ড এখানে হচ্ছে তোমার মেইন ভার্ব, তাহলে পুরস্কৃত করা। এখন সততা কি নিজে পুরস্কৃত হতে পারে? সততা নিজে তো পুরস্কৃত হওয়ার এখানে তার কোনো ক্যাপাবিলিটি নেই। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা হচ্ছে প্যাসিভ। অর্থাৎ সাবজেক্ট যদি ভার্বের সাথে সক্রিয় থাকে তাহলে হবে অ্যাক্টিভ, এবং সাবজেক্ট যদি ভার্বের সাথে নিষ্ক্রিয় থাকে তখন হবে সেন্টেন্সটা প্যাসিভ। এবং আমরা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি যে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এই ভার্বগুলো অক্সিলারি ভার্ব এবং প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। প্রশ্ন হচ্ছে প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি আবার সিঙ্গুলার প্লুরাল ভাগ আছে, তোমরা সিঙ্গুলার এবং প্লুরাল কিভাবে চিনবে? আমি সংক্ষেপে তোমাদের একটা টেকনিক বলে দিচ্ছি। যেমন বি ভার্ব তোমরা জানো অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এর মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল অনেকেই খুব কনফিউজড ফিল করে।
দে ক্যান নট আইডেন্টিফাই, যে এই জন্য আমি তাদের ক্ষেত্রে বলবো তোমরা সংক্ষেপে মনে রাখবা যে অক্সিলারি ভার্বগুলো আছে তার যে ভার্বের শেষে এস আছে ওটা হচ্ছে সিঙ্গুলার এবং যে ভার্বের শেষে এস নেই ওটা হচ্ছে প্লুরাল। তোমরা আরেকটা ভাবে এটা আইডেন্টিফাই করতে পারো, যেমন মনে করো হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো হ্যাজ এখানে আছে 3টা লেটার, এখানে আছে 4টা, তার মানে যেটা কম সেটা হচ্ছে সিঙ্গুলার, যেটা বেশি সেটা হচ্ছে প্লুরাল। ইন দ্য সেম ওয়ে যেমন ডু ডাজ, দেখো এখানে আছে 2টা, এটা আছে 4টা, তার মানে কি যেটা কম থাকবে সেটা সিঙ্গুলার এবং যেটা বেশি থাকবে সেটা হচ্ছে প্লুরাল। আবার আমরা যদি দেখি ওয়াজ ওয়ার, ওয়াজে আছে 3টা লেটার এবং ওয়ারে আছে 4টা, তার মানে ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, ওয়ার হচ্ছে প্লুরাল। আবার তোমরা এভাবেও নির্ণয় করতে পারো যে ভার্বের শেষে এস থাকবে, যে অক্সিলারি ভার্বের শেষে তারা হবে সিঙ্গুলার এবং যাদের শেষে এস থাকবে না তারা হবে প্লুরাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা ট্যাগ সম্পর্কে এই পর্যন্ত যে আলোচনা করলাম এই আলোচনাটাকে সাধারণত মৌলিক আলোচনা বলা হয় ট্যাগের ক্ষেত্রে। আশা করি তোমরা এই মৌলিক আলোচনা সকলেই বুঝতে পেরেছো। তারপরে যদি কারো বুঝতে অপারগতা থেকে থাকে তোমরা তোমার টিচারের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, আমি আশা করি তোমার এই সমস্যা সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব। এখন আমাদের সার্বিক আলোচনা থেকে আমরা বলতে পারি যে ট্যাগ কোশ্চেন যে স্টেটমেন্ট বা সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে আমাদের করতে হবে নেগেটিভ, এবং সাবজেক্টের পরে যে অক্সিলারি ভার্বটা দেওয়া থাকবে সেটা হতে পারে প্রাইমারি অক্সিলারি এবং হতে পারে মডাল অক্সিলারি। তবে সেই ক্ষেত্রে আমাদের ওই অক্সিলারি ভার্বটাকে স্টেটমেন্টটা যদি অ্যাফার্মেটিভ থাকে আমাদের ওইখানে এনটি যোগ করে নেগেটিভ করে দিতে হবে, আর যদি স্টেটমেন্টটা নেগেটিভ থাকে তাহলে আমাদেরকে শুধু অক্সিলারি ভার্বতে আমাদেরকে কি করে দিতে হবে, অ্যাফার্মেটিভ ফর্মে করে দিতে হবে। এবং অবশ্যই যে সাবজেক্টটা স্টেটমেন্টে দেওয়া থাকবে ওইখানে নাউন প্রোনাউন যাই থাক না কেন আমাদের যখন আমরা ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট বসাবো তখন অবশ্যই আমাদেরকে প্রোনাউনে কনভার্ট করতে হবে। দিস ইজ দ্য প্রাইম ফ্যাক্ট ফর সলভিং ট্যাগ কোশ্চেন। এবং সাবজেক্ট নির্বাচনের জন্য তোমাদের যেহেতু কোনো সমস্যা না হয় সেই জন্য আমি এখানে একটা সক দিয়ে রেখেছি। আশা করি এই সকটা থেকে তোমরা ইউ উইল বি হাইলি বেনিফিটেড ফ্রম দিস লিস্ট ফর সিলেকশন সাবজেক্ট। এখানে আরেকটা কথা বলে রাখি যে অনেক সময় তোমার সাবজেক্ট হিসাবে থাকে অল অফ দেম, অল অফ আস, অল অফ ইউ। এই ক্ষেত্রে ওই যে দেম সাবজেক্টিভ ফর্ম কি দে, আসের সাবজেক্টিভ ফর্ম কি উই, এভাবে আমাদের সাবজেক্ট বসাতে হবে। এবং অনেক সময় দেশের নাম থাকে, যেমন বাংলাদেশ ইজ মাই মাদারল্যান্ড, তখন তোমাকে সাবজেক্ট হিসাবে বাংলাদেশ আছে, অনেকে কনফিউজড ফিল করে যে এখানে আমি ইট দিব না কি দিব, কিন্তু বাংলাদেশ ইজ অলওয়েজ কম্পেয়ার উইথ আওয়ার মাদার, ফ্রম দ্যাট অ্যাঙ্গেল instead of Bangladesh we have to put pronoun she। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ট্যাগ কোশ্চেনের আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম এটা হচ্ছে জেনারেল রুলস অফ ট্যাগ কোশ্চেন। এখন আমরা এক্সেপশনাল রুলস অফ ট্যাগ কোশ্চেন নিয়ে একটু আলোচনা করব। ট্যাগ কোশ্চেনের কিছু ব্যতিক্রম রুল রয়েছে, আমরা এখন জানার চেষ্টা করব এই ব্যতিক্রমকে কিভাবে সিস্টেমেটিক্যালি মেথডিক্যালি অতিক্রম করা যায়। ট্যাগ কোশ্চেন এর ব্যতিক্রম রুলের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা আলোচনার মধ্যে আসে। ইম্পারেটিভ অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয় আমরা জানি সেই সেন্টেন্সটাই হচ্ছে ইম্পারেটিভ। কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় ভার্ব দিয়ে শুরু হবে, কিছু কিছু ওয়ার্ড ওইখানে থাকে, যেমন কাইন্ডলি, প্লিজ, ডোন্ট, লেট, বি, এই শব্দগুলো দ্বারাও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হতে পারে। তবে এখানে একটা এক্সেপশন আছে, যেমন থ্যাংক ইউ, এই সেন্টেন্সটাও কিন্তু হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয়েছে। অনেকে বলবে যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে কিছু এক্সেপশন আছে, সেটা হচ্ছে ভার্বের পরে যদি সাবজেক্ট হিসেবে ইউ থাকে সেটা অ্যাসার্টিভ হয়ে যায়, এবং ভার্বের পরে যদি সাবজেক্ট হিসেবে ইউ না থেকে অন্য কোনো কিছু থাকে, অন্য কোনো এক্সটেনশন থাকে, তখন সেটা হবে ইম্পারেটিভ। তবে ইম্পারেটিভের ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে লেটের পরে যদি এস থাকে, অর্থাৎ লেটস অথবা লেট আস, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি বসাতে হবে ট্যাগ কোশ্চেনের সময়, শ্যাল উই। এটা হচ্ছে তোমরা টিএম, টোটালি মেমোরাইজড, অর্থাৎ টানা মুখস্থ। এটা টানা মুখস্থ করে রাখবে যে লেটের পরে যদি এস বা আস থাকে তাহলে আমরা সেটাকে কি বলবো, শ্যাল উই। এবং ইম্পারেটিভ সেন্টেন্সে যদি লেটের পরে এস বা আস না থেকে অন্য কোনো কিছু থাকে, যেমন কোনো ব্যক্তিবাচক অবজেক্ট মি থাকতে পারে, হিম থাকতে পারে, হার্ট থাকতে পারে, বা অন্য কোনো কিছু থাকে, সেই ক্ষেত্রে আমরা একটা ইউনিভার্সাল রুল শিখবো। সেই ক্ষেত্রে আমরা কি দিয়ে করতে পারি, উইল ইউ। সেই ক্ষেত্রে আমরা উইল ইউ দিয়ে করতে পারি। তবে এখানে অনেকের একটু মতভেদ থাকতে পারে, অনেকে বলতে পারে যে ওয়ান্ট ইউ তো হতে পারে। হ্যাঁ, ওয়ান্ট ইউ হতে পারে। ওই ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ ফর্মে থাকে দেন তুমি ওটাকে ওয়ান্ট ইউ করতে পারবে। এই জন্য আমি একটা
রুলস সিলেক্ট করেছি কি জন্য, যাতে এটা কারো ভুল না হয়। তুমি যদি অ্যাফার্মেটিভ ফর্ম ইম্পারেটিভকে পাও তুমি ওয়ান্ট ইউ করতে পারো, আর যদি তুমি ওটা ওই ঝামেলার মধ্যে না যেতে চাও তাহলে তুমি সব জায়গায় শুধু লেট আস যদি থাকে শ্যালুই, আর বাকি সব ক্ষেত্রে ইম্পারেটিভের ক্ষেত্রে তুমি উইল ইউ বসাতে পারো। অর্থাৎ এখানে যদি বলি লেট মি ডু দ্য ওয়ার্ক, তাহলে এখানে লেটের পরে যে আজ বা এস নেই, এজন্য আমরা কি বসিয়ে দিয়েছি, উইল ইউ। আশা করি বুঝতে পেরেছো ইম্পারেটিভ সেন্টেন্স। এখন আমরা ট্যাগের কিছু ব্যতিক্রম ধর্মী ট্যাগ কোশ্চেনের রুলস আমরা এখন আলোচনা করব। সেটা হচ্ছে আই নো দ্যাট হি ইজ ওয়ানেস্ট, যে আমি জানি সে হচ্ছে সৎ। অর্থাৎ দ্যাট কনজাংশন দ্বারা বা লিঙ্কার্স দ্বারা যদি দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করা থাকে তাহলে দ্যাট এর পরে যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সটার আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ এখানে হি ইজ ওয়ানেস্ট, এখানে হি ইজ ওয়ানেস্ট, হি ইজ অ্যান ওয়ানেস্ট আমি কেন লিখিনি, কারণ হচ্ছে এখানে আর্টিকেল বা ডিটারমিনার দেওয়া যাবে না, বিকজ আর্টিকেল হচ্ছে তোমার নাউনকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে না। যখন আমি ম্যান দিব তখন আমাকে অবশ্যই ডিটারমিনার বা আর্টিকেল বসাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এখানে ইজ আছে, তাহলে আমি এখানে কি করব, ইজেন্ট হি, যেহেতু দ্যাট দ্বারা সংযুক্ত থাকলে দ্যাট এর পরের যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সটার আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে। যদি দুইটা ক্লজ থাকে, ইফ ইউ কাম আই মে গো, তাহলে দুইটা ক্লজ আছে। অনেক সময় আমরা খুব কনফিউজ থাকি যে কোন ক্লজটা নিয়ে আমরা ট্যাগ কোশ্চেন সলভ করব। তাদের ক্ষেত্রে বলবো যে ক্লজটার সাথে লিঙ্কার যোগ করা থাকবে, অর্থাৎ কানেক্টর যোগ করা থাকবে, কনজাংশন যোগ করা থাকবে। এখানে যদি আমি এটাকে লিঙ্কার্সই বলবো, তাহলে তোমাকে দ্বিতীয় অর্থাৎ যে ক্লজটা স্বাধীন, যার সাথে কোনো লিঙ্কার্স নেই, কোনো কনজাংশন নেই, যে স্বাধীন ওই ক্লজটাকে ধরে তোমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। অর্থাৎ আই মে গো, এখানে মেয়ের সাথে কি হয়ে যাবে, মেইন্ট আই। এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে, স্যার যে আমরা ট্যাগ কোশ্চেন যে করব, যে অক্সিলারি ভার্ব, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যে অক্সিলারি ভার্বগুলো দরকার হয় আমাদের, সেই অক্সিলারি ভার্বগুলো দরকার। তাদের ক্ষেত্রে আমি ক্লাসের শেষে ওই অক্সিলারি ভার্বগুলো লিখে দিব। সব অক্সিলারি ভার্বের দরকার নেই, যে অক্সিলারি ভার্বগুলো দরকার আমি সেগুলো ক্লাসের শেষে লিস্ট করে দেওয়ার চেষ্টা করব, সেটা আমি মাথায় রেখেছি। এখন ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে যদি উইশ বোঝায়, কোনো উইশ করা বোঝায়, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি করব, ডোন্ট আই। যেমন হ্যাপি বার্থডে টু ইউ, গুড মর্নিং, গুড আফটারনুন, যদি এমন কোনো উইশ করা থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলবো, ডোন্ট আই। আবার যদি কোনো প্রবাদ বাক্য থাকে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে, প্রবাদ বাক্য থাকলে আমরা একটা ইউনিভার্সাল রুল ফলো করতে পারি, যে ইজেন্ট ইট, এটা দিয়েও করতে পারি। আবার যদি আমরা এটা না ফলো করি তাহলে আমরা তোমার ওই যে প্রবাদ বাক্যটা দেওয়া থাকবে সেটাকে আমরা টেন্সে ফেলেও করতে পারি। অর্থাৎ যে প্রবাদ বাক্যটা দেওয়া থাকবে ওটা যদি তুমি অ্যাকর্ডিং টু টেন্স যদি করতে চাও সেভাবেও সলভ করতে পারবে। আদারওয়াইজ তুমি ইজেন্ট ইট দিয়েও করতে পারবে। যদি তোমার টেন্স আইডেন্টিফিকেশনে খুব সমস্যা ফিল করো দেন তুমি ইউনিভার্সাল রুলসটা দিয়ে তুমি এটা সলভ করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা রুলস ট্যাগ কোশ্চেনের, যেখানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট ভুল করে। যেমন নোবডি ইজ হেয়ার। এই নোবডি হচ্ছে একটা নেগেটিভ শব্দ। ট্যাগ কোশ্চেন করার সময় আমরা জানি যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ। কিছু শব্দ রয়েছে যেগুলো দেখতে পজিটিভের মতো মনে হলেও অ্যাকচুয়ালি দে আর নেগেটিভ। তাদের ক্ষেত্রে যেমন নোবডি ইজ ওয়ান অফ দেম। ইজ হিয়ার, নোবডি ইজ হিয়ার, এখানে নোবডির পরে ইজ আছে, কিন্তু আমরা জানি এখানে দেখেছি যে নোবডির পরে সাবজেক্ট হিসেবে কি হয়, দে। তাহলে আমরা সাবজেক্টটা এখানে বসিয়ে দিব দে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে ইজ আছে, কিন্তু আমার কোশ্চেন হচ্ছে তোমাদের কাছে দের পরে কি ইজ বসে? দের পরে তো কখনো ইজ বসে না। তবে বি ভার্বের একটা পেয়ার আছে, জোড়া, এম ইজ আর, ওয়াজ ওয়ার। আবার তোমার যদি হ্যাভ ভার্বের কথা বলি, হ্যাভ হ্যাজ। তাহলে যেহেতু এখানে দের পরে ইজ বসে না, তাহলে এম ইজ আর, এই তিনটার মধ্যে থেকে কোনটা বসে? দের পরে আর বসে।
তাহলে এখানে আমরা কি বসিয়ে দেব, আর। এখন এই সেন্টেন্সটা তো অ্যাকচুয়ালি কি ফর্মে আছে, নেগেটিভ ফর্মে আছে, এই জন্য আমরা এখানে কি করলাম, আর দে। আশা করি বুঝতে পেরেছো। তবে নোবডি নিজেই হচ্ছে নেগেটিভ শব্দ, এবং তারপরে সাবজেক্ট হিসেবে ট্যাগ কোশ্চেনে কি বসবে, দে বসবে, এবং ওই সাবজেক্টের সাথে ম্যাচ করে ওই যে ভার্বের পেয়ারটা আছে, জোড়াটা আছে, ওইখান থেকে তোমাকে একটা ভার্ব সিলেক্ট করতে হবে। এখন কিছু নেগেটিভ শব্দ যেমন হার্ডলি, স্কার্সলি, বেয়ারলি, রেয়ারলি, সেলডম, তারপরে ফিউ, লিটল, হার্ডলি, scarcely, barely, seldom, এই শব্দগুলো যদি থাকে, আরো কিছু নেগেটিভ শব্দ আছে তোমাদের বইতে সুন্দরভাবে উপস্থাপন করা আছে, সুন্দরভাবে লিস্ট করা আছে, তোমরা ওইখান থেকে একটু দেখে নিবে। এই শব্দগুলো থাকলে আমাদের ট্যাগ কোশ্চেনের সময় করতে হবে পজিটিভ। তবে এখানে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে ফিউ এবং লিটলের ক্ষেত্রে। ফিউ এবং লিটল যদি থাকে সেটা হচ্ছে নেগেটিভ মিনিং দেয়, কিন্তু তার আগে যখন কোনো ডিটারমিনার যোগ করা থাকবে ফিউ এবং লিটলের ক্ষেত্রে, অনলি ফর ফিউ অ্যান্ড লিটল, তখন কিন্তু সেটা পজিটিভ হয়ে যাবে। যেমন আমি যদি বলি আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এখানে ফিউ এর আগে আমি একটা এ বসিয়েছি, অর্থাৎ এখন কিন্তু সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভ। আমাকে করতে হবে কি নেগেটিভ, বিকজ ফিউ বা লিটল এর আগে যদি কোনো ডিটারমিনার অর্থাৎ আর্টিকেল যোগ করা থাকে তখন ওইটা পজিটিভ হয়ে যাবে, আর যদি কোনো আর্টিকেল বা ডিটারমিনার যোগ করা না থাকে তখন সেটা কি করতে হবে, নেগেটিভ। যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, যেমন দেখো এখানে হচ্ছে ফিউ, তাহলে ফিউ এর আগে এখানে কোনো ডিটারমিনার আর্টিকেল নেই, তাহলে এটা হচ্ছে নেগেটিভ মিনিং দিচ্ছে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, হ্যাভ আই, এবং এখানে যখন একটা এ দিয়ে দিব তখন করতে হবে হ্যাভেন্ট আই। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা ট্যাগ কোশ্চেনে তোমাদের যে অক্সিলারি ভার্ব, যে টেন্সের অক্সিলারি ভার্বগুলো দরকার, আমি একটু শর্ট তো ইন ব্রিফলি আমি একটু সংক্ষেপে তোমাদেরকে সেটা লিস্ট করে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু নোট করে নিবে। যেমন মার্কারটা খুব ডিস্টার্ব দিচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিটে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি সংক্ষেপে লিখছি, না প্রেজেন্ট ইনডিফিনিট, দেন হচ্ছে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। এই অক্সিলারি ভার্বগুলো আমাদের দরকার হবে। এখানে আমি বলে রাখছি যে প্রেজেন্ট ইনডিফিনিটে কি কি অক্সিলারি ভার্ব বসে, এম, ইজ, আর। পাস্ট ইনডিফিনিটে কি বসে, ওয়াজ, ওয়ার, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে হচ্ছে সরি একটু ভুল হয়েছে, এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাজ, ডু বা ডাজ, আর এখানে পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে এম, ইজ, আর। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ, আর, পাস্ট কন্টিনিউয়াসে হচ্ছে এখানে পাস্ট ইনডিফিনিটে হবে ডিড, এখানে হবে ওয়াজ, এখানে হবে ওয়ার, এবং পাস্ট পারফেক্টে হবে, প্রেজেন্ট পারফেক্টে হবে হ্যাভ, হ্যাজ, এবং পাস্ট পারফেক্টে হবে হ্যাড। ডিয়ার স্টুডেন্ট, এক্সট্রিমলি সরি, বিকজ আমি প্রথমে একটু ভুল হয়ে গেছিল, ওর মার্কারটাও খুব সমস্যা দেখা দিচ্ছে।
আবার বলে দিচ্ছি, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডু ডাজ, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ডিড, ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে শ্যাল বা উইল, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ ওয়্যার, হ্যাঁ পাস্ট পারফেক্টের প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ হ্যাজ এবং পাস্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাড। তবে এগুলোকে যখন আমরা কন্ট্রাকটিভ ফর্মে নেগেটিভ করব তখন শুধু যে ভার্বটা আছে এর সাথে আমরা এনটি যোগ করে নেগেটিভ করে দিব। তোমরা শুধু যেমন ডু আছে এখানে আমরা ডুর সাথে এনটি যোগ করে আবার ডাজ এর সাথে এনটি যোগ করে নেগেটিভ করে দেব। ইন দ্য সেম ওয়ে সবগুলো একইভাবে করবে, যেগুলো একটু এক্সেপশন আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। শ্যাল কিন্তু শ্যালেন্ট হবে না, শ্যাল নেগেটিভ করলে কি হয়ে যাবে, শ্যান্ট হয়ে যাবে, শ্যান্ট। উইল নেগেটিভ করলে কি হয়ে যাবে, অন্ট হয়ে যাবে। আর অ্যাম নেগেটিভ করলে এইন্ট হয়ে যাবে, এইন্ট বা আরেন্ট, আরেন্ট। আর তোমার এখানে হ্যাভ হ্যাজ হ্যাড ওয়াজ ওয়্যার এগুলো তোমার সিম্পল রুলের মাধ্যমে তুমি করতে পারবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই শখটা তুমি মনে রাখবে যে প্রেজেন্ট ইনডেফিনিট ডু ডাজ, পাস্ট ইনডেফিনিট ডিড, ফিউচার ইনডেফিনিট শ্যাল উইল, প্রেজেন্ট কন্টিনিউয়াস অ্যাম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ ওয়্যার, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট হ্যাড। তারপরে তুমি কন্ট্রাক্টেড ফর্মটা নিজে এন্ট্রি যোগ করে নিবে, আর যেগুলো এক্সেপশন আছে সেগুলো আমি দেখিয়ে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকে যে ট্যাগের উপর যে ডিসকাশনটা করলাম, আজকে যে লেকচারটা হলো ট্যাগের উপর, আমরা এখন একটু রিভিউ করব, একটু ফিডব্যাকে যাব। রিভিউটা হচ্ছে ট্যাগ কোশ্চেন হচ্ছে একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তারপরে একটা কমা থাকবে, দেন হচ্ছে আমাদের একটা প্রশ্ন জুড়ে দিতে হবে। আর ট্যাগ কোশ্চেনটা মূলত হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সের একটা বিশেষায়িত রূপ। অর্থাৎ আমরা জানি ইন্টারগেটিভ সেন্টেন্স দুই প্রকার, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন আর একটা হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন। অর্থাৎ ডাব্লিউএস কোশ্চেন অর্থাৎ বিস্তারিতভাবে উত্তর করতে হয়, আর ইয়েস নো কোশ্চেন হচ্ছে সংক্ষেপে উত্তর করতে হয়। কিন্তু আরেকটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন। অর্থাৎ বক্তা যখন তার নিজের মতামত সম্পর্কে শ্রোতার কাছে কোনো প্রশ্ন ছুড়ে দেয়, দ্যাট ইজ কল্ড ট্যাগ কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ থাকে আমাদের করতে হবে নেগেটিভ, যদি এখানে নেগেটিভ থাকে তাহলে আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ। যখন অ্যাফার্মেটিভ করব অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, সাবজেক্ট অবশ্যই ট্যাগের ক্ষেত্রে প্রোনাউন হবে। আর যখন আমরা এই ট্যাগটা নেগেটিভ করব অক্সিলারি ভার্ব তার সাথে এনটি যোগ করব এবং দেন হচ্ছে সাবজেক্ট প্রোনাউন হবে। আর যে এক্সেপশনাল রুলস গুলো রয়েছে সেই এক্সেপশনাল রুলস গুলো অ্যাজ ফার অ্যাজ পসিবল আমি আলোচনা করেছি। আজকের ক্লাস আর আমি প্রলং করতে চাচ্ছি না, কারণ ভিডিও ম্যাটেরিয়ালস গুলো যদি বেশি প্রলং হয়ে যায় তখন স্টুডেন্টরা তাহলে দেখার আপিল হারিয়ে ফেলে। এই জন্য আমি আজ এখানেই শেষ করতে চাচ্ছি এবং সাবজেক্ট পরিবর্তনের জন্য যে লিস্টটা দিয়ে দিয়েছি আশা করি তোমরা ভালো করে নোট করে দেবে। বিফোর এন্ডিং দ্য ক্লাস I would like to say something to your parents. সম্মানিত অভিভাবক বৃন্দ, আশা করি এই করোনাকালীন সময়ে পরিবারের সকল সদস্যদেরকে নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, সুরক্ষিত আছেন। আপনার প্রিয় সন্তান অর্থাৎ আমাদের প্রিয় স্টুডেন্টরা যেহেতু আমাদের সাথে আই কন্ট্যাক্ট করে ক্লাস করতে পারছে না, এজন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা যে ভার্চুয়াল প্ল্যাটফর্মের আয়োজন করেছে সেই ভার্চুয়াল প্ল্যাটফর্ম আয়োজন করার জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আপনাদের কাছে একই সাথে সন্নিবদ্ধ অনুরোধ জানাচ্ছি এবং আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের স্টুডেন্টরা বাসা যেন শিডিউল করে প্রত্যেক টিচার তার প্রত্যেক সাবজেক্টের কমপ্লেক্স বিষয়গুলো নিয়ে যেভাবে আলোচনা করছে তারা যেন তাদের সমস্যাকে এই ভিডিও ম্যাটেরিয়ালসের মাধ্যমে সলভ করতে পারে। ডিউ টু ন্যাচারাল ডিজাস্টার যেহেতু আমরা এক জায়গায় হতে পারছি না, জাস্ট উই শুড প্রে টু আল্লাহ ফর ইটস কুইক রিকভারি। হয়তো এই সমস্যাটা কেটে গেলে আমরা আবার এক জায়গায় হয়ে আমরা আমাদের নিজেদের মতো স্বতঃস্ফূর্তভাবে আমরা আমাদের ক্লাস করব এবং তারা যেহেতু এই ভিডিও ম্যাটেরিয়ালসগুলো থেকে নিজেরা যখন উপকৃত হবে, সমস্যাগুলো সলভ করতে পারবে, দেন আওয়ার এইম উইল বি সাকসেসফুল। নো মোর টু ডেট ইয়োর স্টুডেন্টস, বেস্ট উইশেস ফর অল। Being a teacher, pray to Allah for your grand success in all aspects of life. তোমাদের প্রাপ্তির আকাঙ্ক্ষার সাথে প্রাপ্তির সমন্বয় ঘটুক এই শুভকামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ ফর টুডে।